স্পোর্টি ফারহান থেকে আমি ফারহান আপনাদের সাথে আছি। সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম। দেখেন আর কিন্তু বেশি দেরি নাই, আর কিছুক্ষণ পরেই মানে 5 থেকে 6 ঘন্টা পরেই কিন্তু ইন্ডিয়া ইংল্যান্ডের প্রথম টি20টা শুরু হয়ে যাবে, যেটা কলকাতার ইডেন গার্ডেন্সে কিন্তু অনুষ্ঠিত হইতে যাইতেছে। ইতোমধ্যেই কিন্তু ইন্ডিয়ার 15 সদস্যের যে টি20 স্কোয়াড সেটা কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানাই ফেলছি। সেই ভিডিওটা যদি দেখে না থাকেন এখনই গিয়ে দেখে আসেন। যাই হোক, ইন্ডিয়ার ইংল্যান্ডের টি20র ইতিহাস যদি আমরা ঘাটি তাহলে এই পর্যন্ত ইন্ডিয়ার ইংল্যান্ড 24 বার কিন্তু টি20তে দেখা করছে। এর মধ্যে 13 বার নীল জার্সির দখলদারিত্বে থাকা ইন্ডিয়া কিন্তু ম্যাচগুলা জিতে গেছে। 13 বার ইন্ডিয়া জিতছে এবং 11 বার কিন্তু ইংল্যান্ড জিতছে। তাছাড়াও ভারত আর ইংল্যান্ড যে সর্বশেষ টি20তে দেখা করছে সেটা কিন্তু 2024 সালে টি20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে কিন্তু ভারতের কাছে ইংল্যান্ড হারছিল। এই বিষয়টা সবার মনে আছে কিনা জানি না, তবে মনে না থাকলে জেনে নেন যে ভারতের সাথে ইংল্যান্ডের যে লাস্ট টি20 সর্বশেষ যে টি20টা হয়েছিল টি20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে, সেইটাই কিন্তু ভারতের কাছে ইংল্যান্ড হারছিল। সেই টি20 ম্যাচটার পরে কিন্তু ইন্ডিয়ার ইংল্যান্ডের মধ্যে আর কোনো টি20 ম্যাচ অনুষ্ঠিত হয় নাই। সেই ম্যাচের পরে আজকেই কিন্তু প্রথমবারের মতো ইন্ডিয়া ইংল্যান্ডের টি20 ম্যাচ অনুষ্ঠিত হইতে যাইতেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। সো আপনারা অনেকেই অনেক ধারণা হয়তো করতেছেন যে প্রবাবল এক্সাই বা প্লেইং একাদশে কোন কোন প্লেয়ারকে নামানো হইতে পারে। এইটা নিয়ে আমি অনেক কনফিউজ। তবে আমার যেটা মনে হইতেছে, আমার বিবেচনা অনুযায়ী আমি অ্যানালাইজ করে যা পাইছি সেইটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। আমার যতদূর মনে হইতেছে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মাকে কিন্তু ওপেনিং এর জন্য রাখা হবে, কারণ সঞ্জু স্যামসনের রিসেন্ট ফর্ম আমরা জানি। সর্বশেষ যে বাংলাদেশ আর সাউথ আফ্রিকার সাথে টি20 সিরিজগুলো খেলা হইলো, এই সিরিজগুলোয় সঞ্জু স্যামসন কিন্তু অসাধারণ পারফরমেন্স করছে। বাংলাদেশ আর সাউথ আফ্রিকা সিরিজ মিলিয়ে সঞ্জু স্যামসনের কিন্তু অনেকগুলা সেঞ্চুরিও আছে। আর ওই দিক দিয়ে অভিষেক শর্মাও কিন্তু টি20 ফরম্যাটের জন্য একজন বিশ্বস্ত ব্যাটসম্যান। সো সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মাকে ওপেনিং এর জন্য রাখা হবে। এরপর যদি আমরা ওয়ান ডাউনের হিসাব করি সেক্ষেত্রে কিন্তু তিলক বর্মাকে রাখা হবে, কারণ তিলক বর্মা সাউথ আফ্রিকার সাথে যে লেটেস্ট সিরিজটা ছিল টি20, সেই সিরিজে কিন্তু তিলক বর্মা ওয়ান ডাউনে নেমে ভালো পারফরমেন্স দেখাইছে, সেঞ্চুরিও আছে তিলক বর্মার। সো ওয়ান ডাউনের জন্য তিলক বর্মা কিন্তু পারফেক্ট একটা কম্বিনেশন হইতে পারে। এরপরে যদি আসি টু ডাউনের কথা, তাহলে সূর্য কুমার যাদব ক্যাপ্টেন নামবে এখানে। ক্যাপ্টেন তো স্কোয়াডে থাকতেছে, এটা নিয়ে কোনো প্রশ্ন করার কিছু নাই। যাই হোক, এরপরে যদি সূর্য কুমার যাদবের পরে দেখি, সূর্য কুমার যাদবের পরে কিন্তু 3 ডাউনে নীতিশ কুমার রেড্ডি আসতেছে। নীতিশ কুমার রেড্ডি ভারতীয় দলের একজন ইয়াং ট্যালেন্ট। এই নীতিশ কুমার রেড্ডিকে হয়তোবা প্লেইং স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে না আমার যতদূর মনে হইতেছে। এরপরে নীতিশ কুমার রেড্ডির পরে আসতেছে হার্দিক পান্ডিয়া, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার পরে কিন্তু রিঙ্কু সিং, সুপার ফিনিশার রিঙ্কু সিং কিন্তু থাকতেছে স্কোয়াডে হার্দিক পান্ডিয়ার পরে। রিঙ্কু সিং এর পরে কিন্তু ভাইস ক্যাপ্টেন আসতেছে অক্ষর প্যাটেল, আরো এক স্পিন অলরাউন্ডার। সো ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেল নামার পর কিন্তু আমাদের 8 জন ফুলফিল হয়ে গেছে। আমার বাকি 3 জন প্লেয়ার দরকার। এই 8 জনের মধ্যে একটা পেসার কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, সেইটা হচ্ছে হার্দিক পান্ডিয়া। এখন আমাদের আরো 2 জন পেসার দরকার। ওই 2 জন পেসার আমার যতদূর মনে হইতেছে মোহাম্মদ সামিকে নামানো হবে, কারণ মোহাম্মদ সামি অলরেডি সুপার ফিট। সে ফিটনেস টেস্টে পাস করছে, সে এখন ফিট আছে। এতদিন পর মানে প্রায় 1 থেকে 1.5 বছর পর কিন্তু মোহাম্মদ সামি মাঠে নামতেছে, এটা আপনারা ধরে রাখেন। আজকে কিন্তু মোহাম্মদ সামি পেসার হিসাবে নামতেছে। সো 9 নাম্বার প্লেয়ার কিন্তু মোহাম্মদ সামি গেল। এখন যদি 10 নাম্বার প্লেয়ার এবং আরেকজন পেসারের কথা আমরা আনি, সেক্ষেত্রে কিন্তু আর্শদীপ সিং ছাড়া আর কোনো অপশন আমরা পাইতেছি না। প্রথম ম্যাচে আমার মনে হয় না হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হবে। আর্শদীপ সিং যেহেতু বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা সিরিজে অসাধারণ থেকে অসাধারণ বোলিং করছে, ওই জায়গায় আর্শদীপ সিং ছাড়া কিন্তু আমি আর কোনো অপশন দেখতেছি না। এরপরে যদি আমরা 11 নাম্বার প্লেয়ার অথবা আরেকজন স্পিনারের হিসাব করি বা আরেকজন স্পিনারকে আনতে চাই, সেখানে কিন্তু বরুণ চক্রবর্তী সব থেকে বেশি এগিয়ে থাকবে, কারণ সাউথ আফ্রিকা সিরিজের সবচেয়ে ভালো সবচেয়ে টপ পারফর্মার কিন্তু এই বরুণ চক্রবর্তী। এইটা আপনাদের মনে আছে কিনা জানি না, তবে এই সিরিজে বরুণ চক্রবর্তীর সাথে স্পিনিং অপশনে কিন্তু ওয়াশিংটন সুন্দর, তারপর রবি বিষ্ণই এরাও কিন্তু আছে। সো প্রথম ম্যাচে আমার যতদূর মনে হইতেছে রবি বিষ্ণই বা ওয়াশিংটন সুন্দর কিন্তু চান্স পাবে না, এখানে কিন্তু বরুণ চক্রবর্তী এগিয়ে থাকবে। সো প্লেইং একাদশে কিন্তু বরুণ চক্রবর্তী ছাড়াও অক্ষর প্যাটেল আরেকটা স্পিনিং অপশন আছে। সো 2 জন প্রপার স্পিনার এবং 3 জন প্রপার পেসার নিয়ে কিন্তু দলটা গঠিত হইতে যাইতেছে। আজকের একাদশটা যেটা আমরা সাজাইলাম সেইটা গঠিত হইতে যাইতেছে। আপনাদের কি মনে হয় এই 11 জনের মধ্যে আমার কথা অনুযায়ী কতজন প্লেয়ার মাঠে নামতে পারে? এইটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আর চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইন্ডিয়ার খেলার জন্য অপেক্ষা করতে থাকেন। আল্লাহ হাফেজ।